ঘণ্টাখানেকের এই সফরের এই পর্বে আমার সঙ্গে আড্ডায় রূপা গাঙ্গুলি। শোনো, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে লড়াই ছিল, কিন্তু কোথাও না একটা রাজনৈতিক মূল্যবোধ ছিল। এই যে সত্যিকারের কৌরব এবং পাণ্ডবদের লড়াইয়ে তুমি আজকে নামলে, এটায় কিন্তু কোনো মূল্যবোধ নেই। তোমার অসুবিধা হবে না? আমরা সবাই ধরেই নেব যে রাজনীতিতে নামবে শুধু খারাপ মানুষ, যাদের মূল্যবোধ থাকবে না। কেন বলো তো? এখন বেশিরভাগ খারাপ মানুষ এই মুহূর্তে সিচুয়েশন বাংলায়। দেখো, সিচুয়েশন এই মুহূর্তে রাজ্যে খারাপ। আমি তো আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি যে কোনো মানুষের ভেতরে খারাপ এবং ভালো দুটোই থাকে। কোনটাকে তুমি বের করে আনবে তার ভেতর থেকে, সেটা তোমার গুণ। তুমি রাজ্য আর জাতীয় ছবিটা আলাদা করছো। এইখানে আমার একটা ভয় আছে যে আজকে থেকে যে রূপা গাঙ্গুলিকে আমরা পেলাম, সে বাংলার রূপা নাকি সর্বভারতীয় দ্রৌপদী। মানে ধরো, রাজনীতিতে আমার কাছে তুমি যদি জিজ্ঞেস করো যে দুরকমভাবে তুমি বিজেপির হয়ে কাজ করতে পারো। একটা হচ্ছে তুমি নিজে সামনেই পুরো ভোট, সেখানে ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে যাচ্ছ বিধানসভা নির্বাচনের আগে, যদি তুমি নিজে নির্বাচনে নাও দাঁড়াও জেলা চষে ফেললে। আরেকটা হচ্ছে ধরো বিহার কিংবা তামিলনাড়ুতে বড় ভোট, দিল্লির ভোট আছে, সেখানে তোমায় যেরমভাবে জাতীয় স্টারেদের ব্যবহার করা হয়, তোমার একটা আজও তোমায় দ্রৌপদী বলে গোটা দেশ জানে, তো সেইখানে তুমি ব্যবহার করলে, বিজেপির হয়ে প্রচার করলে, কোনটা আমরা বাংলার রূপাকে পেলাম না সর্বভারতীয় দ্রৌপদীকে পেলাম? দেখো, আমি জানি তুমি এই কথাটা কেন তুলছো। আমাকে সবাই দ্রৌপদী বলে স্টেজে বলছিলেন বলে। পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষে এবং ভারতবর্ষেরও বাইরে পৃথিবীর অনেক জায়গায় এখনো মানুষ আমাকে দ্রৌপদী বলে চেনে। সেটা কিন্তু আমার ডিসঅ্যাডভান্টেজ বলে আমার মনে হয় না। সত্যি সত্যি যদি ভাবো যে 25 বছর হয়ে গেছে আমি একটা কাজ শুধু মন দিয়ে করেছিলাম, সে কাজটা সবাই মিলে যত্ন সহকারে করা হয়েছিল, আমি একা করিনি, সবাই যত্নের সঙ্গে করেছিল। তাই জন্যই 25 বছর পরেও যেহেতু তারা অন্য কাজে আমায় বিশেষ দেখার সুযোগ পাননি, সেহেতু ওই নামটা এখনো মনে রেখেছেন। তো এটা আমার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ নয়। কিন্তু তোমার 24 ঘন্টা সময়। আমি তোমার উত্তর শেষ করিনি। তুমি খুব ভয় ভয় আছে কিন্তু আমি। সেটা হচ্ছে যে ধরো তুমি আজকে এই যে কেন্দ্রের তরফ থেকে জমা মানে বিজেপিতে আসা, এই অফার আজকের নয়, কিন্তু আচ্ছা, বহু বছরের পুরনো। এবং আমি একটা তথ্য শুনেছি, তুমি ঠিক কি ভুল তুমি বলো, সেটা হচ্ছে এই 2014 লোকসভা ভোটেরও আগে যাদবপুরে সুগত বসুর বিরুদ্ধে তোমায় নাবদে অফার দেওয়া হয়েছিল, তখন রাজি হলে না কেন? আমি তো জানোই কোনো কাজ আনপ্রিপেয়ার্ড অবস্থায় হাফ হার্টেড ওয়েতে করতে পারি না। আমাকে কেউ একটা সিঁড়ি ধরিয়ে দিল আর আমি ভাবলাম 3 মাসের মধ্যে আমি সব জেনে বুঝে যাব, আমি সমস্ত তথ্য জোগাড় করব, আমার যতটা জানা উচিত ততটা আমি জানবো, আমি পেরে যাব। হঠাৎ কেউ সিঁড়ি দিয়ে দিল, আমি লাফিয়ে লাফিয়ে চড়ে গেলাম, তারপর ধাপ করে সিঁড়িটা শুধু পড়ে গেলাম। ও কাজ তো আমি করি। এখন পরিস্থিতিটা পাল্টেছে, এখন এই কমাসে তুমি নিজেকে প্রিপেয়ার করেছো। আমি 1 বছর ধরে প্রতিদিন তোমার চ্যানেল শুনেছি। আচ্ছা, খবর কাকে বলে জানি। আচ্ছা, এবং আমি নিজেকে আপডেট করেছি। দেখো কি হয় জানো তো, আমি আমার প্রফেশনের দিক থেকে আমি একটা অন্য জগতের মধ্যে বিচরণ করি। সেখানে কাজ, সেটাও একটা ভয়ানক, মানে ভাবতে গ্ল্যামারাস কিন্তু নন গ্ল্যামারাস একটা ভয়ানক পরিশ্রমের কাজ। সেটার পরে তার মধ্যে একটু একটু গান, তারপরে সংসার, তারপর আমার গাছপালা, আমার কুকুর বাড়িতে, আমার ছেলে, তার পরীক্ষা, তাকে সময় দেয়া। কিন্তু এখন তো সবগুলোই, যেগুলো বললে গাছপালাও আছে, তোমার বড় বারান্দাটাও আছে, ছেলের পরীক্ষাটা ছিল। আর আমি 2016 আগে ছেলের আরো বড় পরীক্ষা হয়তো হলো, তখন আমি ভলান্টারি রিটায়ারমেন্ট নেবে। আমি আসলে ভাবতে সময় নিচ্ছিলাম। আর দেখো, একটা কর্মী হিসেবে জয়েন করা আজকে আর একটা টিকিট নিয়ে কালকে জয়েন করে যাওয়া, দুটো তো এক নয়। ঠিক, আমি আজকে কর্মী হিসেবে জয়েন করেছি। তোমরা যদি খেয়াল করে থাকো, আমি কিন্তু পেছনের সিটে গিয়ে বসেছি, আমি দেখেছি। আজকের তারিখে না, কিন্তু এই পেছনের সিটটাই বিজেপি বললো যে দলের প্রয়োজনে 16তে সামনের সিট করতে হবে, তোমায় ভোটে দাঁড়াতে হবে। দাঁড়াবে না? তুমি এটা বানাচ্ছ। না, বলতে তো পারে, আমি ফোর্সই করছি। আমি কোনো কাজ তো অযত্নের সঙ্গে করিনি, যত্ন করে করব।
যদি বিজেপি পরিবার মনে করে যে আমি কোনো দায়িত্বের যোগ্য, তখন যদি আমি নিজেও মনে করি যে আমি দায়িত্বটা নিতে পারবো, তখন ভাববো। আজকে আমি এমন একটা বড় কাজের মধ্যে পা দিলাম, আর আজকে যদি আমাকে এত বড় বড় কঠিন কঠিন প্রশ্ন করো, না না না, কঠিন প্রশ্ন না, কিন্তু আমার একটা উদ্বেগ আছে। উদ্বেগ তোমায় নিয়ে এই জন্য যে গোটা ইন্ডাস্ট্রি জানে, তোমার সঙ্গে যারা মিশেছে প্রত্যেকে জানে তুমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, মুখের ওপর কথা বলো। হ্যাঁ, রাজনীতিতে এটা চলে। মানে আমি বলছি যে সচ কা সামনা, তুমি যে সময় যে প্রশ্নে যে উত্তর দিয়েছিলে, অভিনেত্রী বাদ দাও, পলিটিশিয়ানরাও লাই ডিটেক্টরের সামনে ওইভাবে মুখোমুখি হতে ভয় পাবেন। তো এই তোমার মুখের ওপর সত্যি কথা বলার অভ্যেসটা নেগেটিভ হয়ে যাবে না তো? না না, যাবে না তো, সেটাই তো উদ্বেগের। না গেলে তো রাজনীতিতে টিকে থাকা মুশকিল। হতে পারে। আচ্ছা, আমি তো আমার মানে এই বছর 50 হবে, আমি আর তো পাল্টাতে পারবো না, পাল্টাতে চাইও না। আমি যেমন আমি তেমন, এবং আমি তো তেমন ভাবে জীবনটাকে দেখি বলেই আজকে রাজনীতিতে এলাম। আমার আরেকটা খটকার উত্তর দাও তুমি, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা 12ই সেপ্টেম্বর 2014, তুমি বলছো বামেদের সম্পর্কে, আই ওয়ান্ট সিপিএম টু কাম ব্যাক। 34 বছর যে লোকগুলো শাসন করেছে তারা যত না হ্যাম্পার করেছে, এই 3 বছর তার থেকে 50,000 গুণ খারাপ হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরে টালিগঞ্জে যদি বামপন্থী আদর্শে বিশ্বাসী কারুর নাম বলা যায়, সেটা রূপা গঙ্গোপাধ্যায়। তোমার বিজেপিতে অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে না? মানে আমি তৃণমূলে জয়েন করিনি বলেই আমাকে সবাই ধরেই নিয়েছে আমি বামপন্থী। নাম্বার 1, আমি বুদ্ধবাবুর গুণমুগ্ধ। আচ্ছা, সেদিনও বলেছি, আজও বলেছি, সারা জীবন বলবো, আমি বুদ্ধদেব ভট্টাচার্যর গুণমুগ্ধ। ব্যক্তি বুদ্ধবাবুর গুণমুগ্ধ। ওনার ব্যবহার ভীষণ সুন্দর ছিল। আমরা যখন নন্দনে আর্টিস্ট ফোরাম নিয়ে রোজ দিনের পর দিন রাতের পর রাত বসে কাজ করতাম, তখন প্রায় সন্ধ্যাবেলা ওর সঙ্গে দেখা হতো। উনি কোনো সময় কোনো গান গুনগুন করতে বা আবৃত্তি করতে করতে বা কোনো বাচ্চাকাটা দেখে কথা বলে হ্যালো বলে উনির পথ দিয়ে যেতেন, আর আমরা ওখানে সবাই একসঙ্গে ওনার সঙ্গে দেখা হতো। ওনার সঙ্গে আমার যোগাযোগ এইটুকুই। আমি নিজে দায়িত্ব নিয়ে ওনাকে একবার ফোন করেছিলাম, তাও মানে যেরকম প্রসেসে ওনাকে ফোন করতে হয়, ওনার সেক্রেটারিকে ফোন করে তারপরে ওনাকে একটা কথা বলার রিকোয়েস্ট করেছিলাম। সেটা হচ্ছে আমি যেদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, যেদিন নিতে যাচ্ছিলাম দিল্লিতে, সেদিন ওর কাছে একবার ফোন করে ঠিক বোধহয় 30 সেকেন্ডস কথা বলেছিলাম যে আপনি আমায় আশীর্বাদ করবেন। আমার গানের সিডিটা আপনি লঞ্চ করেছিলেন, ওনার ভালো লেগেছিল, উনি নিজে থেকে বলেছিলেন আমার খুব ভালো লেগেছে, তুমি কি চাও আমি লঞ্চ করি? হ্যাঁ, আমার খুব খুশি হয়ে গেছিলাম। তো সেইটার একটা এক্সটেনশন হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আমার মনে হয়েছিল। আমি সেদিন ওনার কাছে ফোনে একটা প্রণাম জানিয়ে গেছিলাম। আর আমার বাবা প্রায় 10 বছর ধরে বিছানায় ছিলেন, এই বছর উনি চলে গেছেন। হ্যাঁ, উনি বাংলাদেশের নাগরিক ছিলেন, এবং সেই নাগরিক হওয়াকালীন ওনার একটা পাসপোর্ট রিনিউ করতে হতো, এবং ওই যে 10 বছর উনি এখানে থেকে গেছেন এবং বিছানা অ্যাবসলিউটলি বেড রিটেন, মানে বেড প্যান আর কি নিয়ে চলতে হতো ওনাকে। তো সেই অবস্থায় ওনার পাসপোর্ট নিয়ে দু একটা ঝামেলা হয়েছিল। তখন আমি ওনার কাছে একবার ওই একটাই রিকোয়েস্ট, আমার লাইফে বামপন্থী সিপিএম বুদ্ধবাবু একটাই রিকোয়েস্ট নিয়ে গেছিলাম যে আমার বাবা এইভাবে 10 বছরের বিছানায়, আমার পাসপোর্টটাকে কি করতে হবে বলে দিন। আই গট ইট। মানে তোমার বামপন্থী বা সিপিএম এর প্রতি কোনো অব্লিগেশন নেই, আমি এটুকু বুঝলাম। কিন্তু আমি বলছি যে আজকে একটা সম্পূর্ণ নতুন জগতে পা দিলে আজকে 30 সেকেন্ডের জন্য ফোন করবে না, আশীর্বাদ চাইবে না? কে বললো তোমাকে করব না? আচ্ছা, আমি শুধু সাহস পাচ্ছি না। আমি যাব, আমি ওনার কাছে যাব, আমি নিশ্চয়ই উনি আমার সঙ্গে একবার দেখা করবেন, একবার প্রণাম করবার সুযোগ দেবেন, আমি যাব। যদি না দেন ঠিক আছে, আমি জানি না, কিন্তু আমি একবার যাব ওর কাছে। একেবারে প্রতিদ্বন্দ্বী দুটো দল, একদিকে বামপন্থা, একদিকে বিজেপি ডানপন্থা, আদর্শগত যে এতটা তফাৎ, মানে আমি বলছি আদর্শর ক্ষেত্রে তোমার কোনো সংঘাত হবে না নিজের মধ্যে, আমি বাইরের সংঘাত বলছি না। আদর্শ, এই যে সত্যি কথা বলার বিপদ, হ্যাঁ, অনেক আদর্শ কিন্তু পলিটিক্যাল বেনিফিটের জন্য ব্যবহার করা।
সেগুলোর মধ্যে না ঢোকাই ভালো এত তাড়াতাড়ি আমার পক্ষে। আমি শুধু একটা জিনিসই বলতে চাই, যিনি অটো রিক্সা ড্রাইভার, ঠিক আছে, তিনি যখন অটোটা চালান, বেনিয়ম করে চালান, অসভ্যতামি করেন, রাস্তায় চিৎকার চেঁচামেচি করেন, তিনি তার প্যাসেঞ্জার তোলার সময় কি জিজ্ঞাসা করেন যে তিনি সিপিএম দাদা, আপনি বিজেপি নাকি আপনি কি? জিজ্ঞাসা করেন না তো, তিনি তার কাজটা করেন। এমন রাজনীতি হওয়া উচিত যে যে মানুষ যে দলে যুক্ত হয়েছে সে তার কাজটুকু তার বিশ্বাস নিয়ে তার মতো করে করবে। তার মানে এই নয় যে মানুষের সঙ্গে অন্য দলের মানুষের প্রতি আমাকে অশ্রদ্ধা রাখতে হবে, অভক্তি রাখতে হবে, তার সঙ্গে আমাকে চিৎকার চেঁচামেচি করতে হবে, গালাগালজ করতে হবে, কোনটাই করতে হবে। তুমি একটা স্বপ্নের কথা বলছো, আমার ভালো লাগছে, এবং আমি চাইবো যে তোমার এই স্বপ্নটা খুব দ্রুত ভঙ্গ হোক, এরকম সিচুয়েশন তোমার সামনে না হবে না। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। তুমি অভিনেতাদের যা করতে হয় ইন্ডাস্ট্রিতে, যে ধরনের পিআর মেনটেন করতে হয়, যে ধরনের প্রমোশন করতে হয়, সেটা কখনো করনি। মানে আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি, সেইটা একজন রাজনীতিবিদদেরও তো অনেক ধরনের পিআর মেনটেন করতে হয়, অনেক কিছু করতে হয়, সেটা করতে পারবে? মানে আমি শুধু এইটুকু বোঝার চেষ্টা করছি, রাজনীতিবিদ হিসেবে তুমি নিজেকে কিভাবে তৈরি করলে। আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি আমাকে বলো তো, তুমি আমাকে 25 বছর ধরে দেখছো, যবে থেকে তুমি এসছো তবে তখন থেকে আমি অলরেডি কাজ করছি, হ্যাঁ, তো আমাকে আমার সম্বন্ধে তোমার কি ধারণা, কি এক্সপেকটেশন? আমি তো বললাম আমার তো একটাই উদ্বেগ, হ্যাঁ পারতে পারো, তোমার কম্পিটেন্সি নিয়ে। তোমার ধারণা আমার স্বপ্নভঙ্গ হবে? না না, আমার বক্তব্য যে তোমার এই সোজা কথা, সহজ কথা, মুখের ওপর কথা বলার অভ্যেসটা রাজনীতির জগতেও তোমায় বিপদে ফেলতে পারে। মানে আমি বলছি যে রাজনীতি, আমি খেয়াল করো, মানে আমি এইখানে তোমায় আরেক পরের প্রশ্নটা করছি, কেন করছি তুমি এক্ষুনি বুঝতে পারবে। আরেকটা তো অল্টারনেটিভ ছিল, ধরো এই সিচুয়েশনটা নিয়ে তুমি খুশি নও যা চলছে এই মুহূর্তে বাংলায়, তুমি সরাসরি কোনো দলে জয়েন না করে, যেমন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি করেছেন যে সেভ ডেমোক্রেসি ফোরাম, সেরাম একটা ফোরামে তুমি গেলে, তুমি আমি কিন্তু তোমায় ডিসকারেজ করছি না, আমি জাস্ট বলছি অপশান, সেটা একরকম। কিন্তু দলে জয়েন করা মানে দলের হুইপ, দলের নির্দেশ, দলের কথা বলতে হবে, সেই কথা মন থেকে তুমি মানতে পারো বা না পারো, এইটার সঙ্গে অভিনেতা রূপা গাঙ্গুলি মানিয়ে নিতে পারবে? আমি যেদিন যেমন আসবে সেদিন তেমনভাবে হ্যান্ডেল করব। যদি মনে হয় পারবো না, মানিয়ে নেব না। আমি তো ভালো কাজ করতে এসেছি, যতদিন ভালো কাজ করার সুযোগ আমি পাবো ততদিন আমাকে কোনো ভয় পিছু হটাতে পারবে না। আমি ভয় পেতে চাই না বিনা কারণে। আমার মতো প্রফেশনে 25 বছর ধরে এত আনসার্টেনটির মধ্যে থেকেও, কোনো পাবলিক রিলেশন না মেনটেন করেও 25 বছরে আজও আমার গত মাসেও একটা ছবি রিলিজ করেছে। চুপচাপ ছবি করি, চুপচাপ অ্যাক্টিং করি, খুব যত্ন সহকারে করি। না, অভিনেতা হিসেবে আমি এইভাবেই যত্ন সহকারে নিজের কাজটা করব। ফাইন, অভিনেতা হিসেবে তোমার প্রতিভা, তোমার ট্যালেন্টকে আজ অবধি কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু রাজনীতি তো অনেক কিছুর সঙ্গে আপোষ করা, যে কোনো রাজনীতি। তুমি আর কয়েক বছর পরে তুমি এটাও স্বীকার করবে যে আমার রাজনীতিটা অন্যরকম হবে। আচ্ছা ফাইন, আমি রাজনীতিটাকে অন্যভাবে ডিফাইন করব, যেখানে এত এত তত্ত্ব আলোচনার বাইরে গিয়ে শুধু দেশ সেবাটাই বড় কাজ হয়ে দাঁড়াবে। মানলাম, আমার তার দিকে নজর থাকবে। তুমি আমার এটা বলো যে কেন মনে হলো যে এতগুলো দলের মধ্যে বিজেপি সেই দল যেখানে তোমার জয়েন করা উচিত, যাদের সঙ্গে তুমি কাজ করতে পারবে? তুমি শ্রী নরেন্দ্র মোদীর স্পিচে ইন্সপায়ার্ড হও না? আমি নরেন্দ্র মোদীর স্পিচেও ইন্সপায়ার্ড হই, মমতা বন্দ্যোপাধ্যায় স্পিচের কোনো কোনো অংশেও ইন্সপায়ার্ড হই, বুদ্ধবাবু তো হতাম। জোক অফ দ্য ইয়ার। রাহুল গান্ধীর স্পিচের অনেক অংশ আমার চমৎকার লাগে। আমি 1 বছর ধরে খুব যত্ন সহকারে ফলো করেছি, এবং আমার সামা মনে হয় বিজেপি পার্টিটা একটা কিরকম গো গেটারদের দল আর কি। আচ্ছা, কিছুটা করে ফেলতে চায় চটপট করে, এবং সেটা চেষ্টাও করে যাচ্ছে, করেও যাচ্ছে। আজকে যে আমি প্রোগ্রামটা গেছিলাম, সেখানে জেটলি যেটা বলছিলেন যে ওয়ান টাইম ট্যাক্স, এটা যদি সত্যি বলবৎ করা যায়, তুমি ভাবতে পারো কি উপকার হবে আমাদের দেশে। তো এভাবে ভাবনা চিন্তাটাই বরঞ্চ এগোক, মানে পার্টি পলিটিক্সের ঝগড়াঝাটি আর সারাক্ষণ এ ওর নিন্দা, এর বাইরে বেরিয়ে
কিছু সৎ কাজটুকুই আমি দেখছি, আমি না এটা বুলজাইতে চলছি, বুঝলে? বেশ। রাজনীতির মধ্যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতেও অনেক কিছু খারাপ ভালোর মধ্যে দিয়ে বেঁচে এসেছি, চলে এসেছি, নিজের মতন করে বেঁচেছি সোজা হয়ে। সেখানে অনেক কিছু ছিল, কোনটা দেখবো আর কোনটা দেখবো না সেটা আস্তে করে সরিয়ে দিয়েছি। আমি রাজনীতিতেও সেটাই ফোকাস করব। আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে আমি মানুষের মুখে হাসি দেখতে চাই, লড়াইটা বন্ধ দেখতে চাই। লড়াই যদি করতে হয় তাহলে উন্নতির জন্য করব, ভালো কাজের জন্য করব। এ আর মারামারি আর ভালো লাগছে না। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। তুমি বলছো সোজা হয়ে বাঁচার কথা। তুমি এই বাংলাদেশে যতগুলো বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, মার্জনা করো, বিভূষণ নয়, এই বঙ্গভূষণ ইত্যাদি অ্যাওয়ার্ড দেয়া হয়, তার কোনোটা তুমি পাওনি। এবং আমার মনে হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকায় তোমার লেখাটা, এটা তুমি লিখেছিলে, সেটা শুরুই হচ্ছিল থ্যাংক ইউ দিদি ফর নট অনারিং মি। আমি বলছি যে বাংলায় এই সাহস দেখানোর যারা শিল্পী কলাকুশলী আছেন কজন সেই সময় দেখাতে পারতেন, আমার খুব সংশয় আছে। তো এই সাহসের বেসিসটা কি? তখনই কি বিজেপির সঙ্গে তোমার কোনো যোগাযোগ ইত্যাদি? না। তাহলে দেখো এই লেখাটার পরে কিন্তু আমাকে, মুখ্যমন্ত্রী এই লেখাটার পরে কিন্তু আমাকে এমন কথা শুনতে হয়েছে যে আমি আঙুর ফল টক পাইনি, তাই সবাইকে নিন্দা করেছি। আচ্ছা। তো আমাকে যে কোনো বিষয়, যে কোনো প্রেস থেকে, কোনো নিউজ পেপার থেকে যখন আমি কোনো প্রশ্ন করেছি, আমি যদি মনে করেছি এই বিষয়টা নিয়ে আমি বলতে চাই, আমি বলেছি। যেটা আমার মনে হচ্ছে যে এটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, শুধুই একটা কথা বলা, সেখানে বলিনি। এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি বললাম এটা দারুণ, এটা তো আমার প্রশ্ন রে, এত টাকা নষ্ট হচ্ছে, এটা আমার প্রশ্ন রে। এই সারাক্ষণ শুনছি রাজকোষ খালি, এই সারাক্ষণ শুনছি এই হচ্ছে না সেই হচ্ছে না, এরকম লাল নীল হয়ে যাচ্ছে চতুর্দিকে, সে তো হচ্ছেই। তার উপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেকে ডেকে লোকজনকে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা, মানে এত টাকা আছে আমাদের এভাবে দেওয়ার জন্য। তো তখন আমার মনে হলো যে মানে, এবং আমি এটা বলতে চাই, আমাদের একজন শিল্পী, দুজন শিল্পী আছেন যারা টাকাটা রিফিউজ করেছেন। তারা বলেছেন তাদের টাকাটা দরকার নেই, তো তারাও তো রিফিউজ করেছেন। তারা তো কোনো পার্টিতে জয়েন করেননি, এখন তাদের তো ধরছো না চেপে গলা, আমায় কেন ধরছো? বিজেপির সাহসে, বিজেপির ব্যাকিং এ আমার সাহস বেড়েছে এমন কথা ভেবো না। না, এটা অনেকদিন আগেই লেখা। আমার চিরকালই খুব সাহস। তো সেই সাহসের কি পরিচয় আমরা পাবো বাংলার পার্সপেক্টিভে, যেখানে তোমার মনে হচ্ছে যে বিজেপি দলে জয়েন করে রূপা গাঙ্গুলি এই অবস্থাটা অন্তত প্রতিবাদ করতে পারবে, সরব হতে পারবে? পাল্টানো না পাল্টানো তো অনেক বড় কথা, কিন্তু কোথায় কোথায় মনে হচ্ছে এই মুহূর্তে যে তোমার বদলটা প্রয়োজন, তোমার এফোর্টটা, তোমার চেষ্টাটা খুব জরুরি? অনেক জায়গায় জানো, মানুষকে ভালোবাসতে ভুলে যাচ্ছে, মানুষ একে অপরের জন্য ভাবতে ভুলে যাচ্ছে, কেউ কারোর জন্য 1 ইঞ্চি ছাড়তে ভুলে যাচ্ছে, মানুষ কাজ করতে ভুলে যাচ্ছে। আমরা আজকে চিৎকার করছি কলকারখানা নিয়ে আমাদের কাজ নেই, এদিকে একই রাজ্যে বসে কলকারখানা একটার পর একটা বন্ধ করছি কিন্তু আমরাই। এটা অদ্ভুত না? মানে আমি বলছি, আমার পাশে একজন ভাই দাঁড়িয়ে বলছে বাঙালির কালচার কোথায় চলে যাচ্ছে, আমারই পাশে এক ভাই দাঁড়িয়ে বলছে যে আমার কাজ নেই, আরেক ভাই কিন্তু একটা তৈরি কাজকে কি করে নস্যাৎ করতে হয় সেটা প্রমাণ দিচ্ছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলবে না আর চলবে না আর করবো না আর হবে না। তো আমার বিশ্বাস হয় না এরকম। মানে আমি অনেক ছোট ছিলাম, আমি গাড়ি চালিয়ে তো সারা চুপচাপে ঘুরে বেরিয়েছি। বম্বে গেছিলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার সামনের গাড়িটা থেকে, ওর অ্যাক্সিডেন্ট করেছিল, আমি তখন শুটিংয়ে যাচ্ছিলাম বোধহয় প্রবলি। তো আমি হট করে দেখলাম যে আমার গাড়ি, সামনের গাড়ি একটা মেরেছে কাউকে। আমি চট করে নেমেছি, নেমে আমি যে क्या हुआ, कुछ चाहिए, किसको कुछ लग गया तो मैं हॉस्पिटल ले जाऊँ, कुछ हेल्प चाहिए? तो ওখান থেকে দুজন লোক এসে আমাকে বলছে आप कौन है, आप कौन है, आपकी गाड़ी तो ठोके नहीं ना? नहीं, मेरी गाड़ी नहीं, मेरी गाड़ी पीछे है, मैं चला जा रही हूँ तो मुझे लगा कि कोई हेल्प चाहिए तो मैं कर लूँ। बोली आपका बंगाल नहीं है, ये आपका बंगाल नहीं है, बंगाल में लोग एक दूसरे के हेल्प करने रास्ते में उतर आते हैं, आप ऐसा बंगाल मत सोचो इसको, ये बॉम्बे है, जाओ 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 जाओ, लोग पकड़ के आप ही को जेल में भर्ती करा देंगे, आप ही को मारेंगे, आप ही गाड़ी को तोड़ेंगे। তুমি ওনাকে বলোনি তো যে अब बंगाल बदल गया है? আমি সেটা বলতে চাই না, আমি আমরা ভাবতেও চাই না।
আমরা আমরা চাই সেই হ্যাঁ। সেই সেই দিনটা, এটা ঠিক মহাভারত চলছিল সেই সময় একটা ঘটনা। আমি গাড়ি চালিয়ে শুটিংয়ে যাচ্ছিলাম, আমার এখনো গায়ে কাটা দেয় ভাবলে যে এই কথা তো আমিই শুনেছি। আর আজকে আমি মানুষটা যেই কলকাতার বাইরে পা রাখি, যেহেতু আমাকে নানান জায়গায় ঘুরতে হয়, কদিন আগে গোয়া গেছিলাম, তার আগে দিল্লি গেছিলাম, সবাই হাসছে। রূপা, আমার শেষ প্রশ্ন, আমার সময় একেবারে শেষ হয়ে গেছে। যারা ফিল্ম জগৎ থেকে বিশেষ করে রাজনীতিতে আসেন, তারা যদি যেতেন, তার এলাকার বিধানসভা এলাকার বা লোকসভা এলাকার ভোটারদের অভিযোগ থাকে যে আর দেখা যায় না, আর যদি হেরে যান তাহলে তো হয়েই গেল, রাজনীতিতেই আর দেখা যায় না। রূপা গাঙ্গুলি একটা সম্পূর্ণ অন্য ধরনের উদাহরণ সেট করতে পারবে তো? আমি তো এতদিন কোনো রাজনীতির দলে ঢুকিনি, ঠিক। তা সত্ত্বেও মৌসুমী গ্রামে যখন বন্যা হয় আমার কাছে একটা ফোন আসে, আমি দৌড়ে যাই এবং আমাদের মানে মিডিয়াকে না জানিয়ে, না জানিয়ে সেটা আমার যোগ করা কর্তব্য। না জানিয়ে যাই, এবং এক গাড়ি আমার জামাইবাবুর থেকে গাড়ি নিই, আর আরসিজিসির একটা ইভেন্ট ছিল তার ঠিক আগের রাতে, আমি ওই ইভেন্টে গিয়ে সবার থেকে 2000, 1000, 500 যে যা দিয়েছেন সেটা কালেক্ট করেছি, করে সেই দিয়ে প্রচুর কিলো কিলো চাল আমার গাড়িতে যা যা ধরেছে, আমি সঙ্গে একটা মানুষকে নিয়ে নিই, কারণ মানুষটা হলে 60 কিলো চলে যাবে ওখানে, জায়গাটা চলে যাবে। আমার গাড়িতে যা ধরে, আমার গাড়ির মাথার উপরে প্রায় বড় একটা মানে বস্তা, এক বস্তা মুড়ি, এক বস্তা চিড়ে, সমস্ত কিনে একা চলে গেছে মৌসুমী গ্রামের ড্রাইভারকে নিয়ে। কোনো রাজনীতির দল পেছনে ছিল না। আজকে তুমি এই কথাটা তুললে তাই বললাম। আমি এরকম প্রতি মাসে 5-6টা জায়গায় যাই। আমি বড়রা গ্রামে যাব এই কদিন পরে। রূপা, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং বোধহয় প্রার্থনাও যে তোমার দু চোখে যে স্বপ্ন দেখছি, তুমি সমাজটা পাল্টানোর কথা ভাবছো, তোমার যেন স্বপ্নভঙ্গ না হয়, তোমার লক্ষ্যে তুমি অটল থেকো। অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো। রবীন্দ্রনাথ লিখেছিলেন, এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে সব মালা স্মৃতি, অনুভূতি এবং সব মাল্যদানের সঙ্গে ঠিক এতটা আনন্দ জুড়ে থাকেন না। এইটা দাবি করছে সিবিআই। রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী যখন মিডল্যান্ড পার্কে সারদার অফিসে যেতেন, তখন সারদা কর্তা স্বয়ং সুদীপ্ত সেন মালা দিয়ে তাকে ভেতরে নিয়ে যেতেন, এবং এই সাক্ষ্য একাধিক সারদা কর্মী দিয়েছেন সিবিআইয়ের সামনে। তার ভেতরে একজন অত্যন্ত সিনিয়র অ্যাকাউন্টেন্টও আছেন। এই অভিযোগ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মদন মিত্রের বিরুদ্ধে। ওই যে বলছিলাম যে সব মাল্যদানের সঙ্গে ঠিক সুখস্মৃতি জড়িয়ে থাকে না বলে সিবিআইয়ের দাবি। আবার রবীন্দ্রনাথ ধার করতে হচ্ছে। এরে পড়তে গেলে লাগে, এদের ছিঁড়তে গেলে বাজে। এই নিয়ে আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। সুদীপ্তর মালায় মদনের গলার কাঁটা, ফের মন্ত্রীকে সিবিআই জেরা করবে জেলে। আবার একদিকে আছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, আছেন বিজেপি নেতা অসীম সরকার, অন্যদিকে রয়েছেন শ্রীকুমার মুখোপাধ্যায় সিপিআই নেতা এবং দেবনারায়ণ সরকার অধ্যাপক। কিন্তু তার আগে যেটা বলছিলাম, সিবিআই আবার রাজ্যের মন্ত্রীকে জেরা করবে এবং জেরা করার জন্য জেলে তারা আদালতের অনুমতি চাইবে। কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে খবর দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, বিচিত্র এ মাল্যদান অভিযোগ সিবিআই। দেখুন, সারদা কেলেঙ্কারির তদন্তে এবার মদন মিত্রের গলার কাঁটা হতে পারে সুদীপ্ত সেনের মালা। সিবিআই সূত্রে অন্তত এমনটাই খবর মিলেছে। শুরু থেকেই পরিবহন মন্ত্রী দাবি করে আসছেন, তার সঙ্গে সারদা কর্ণধারের কখনোই ঘনিষ্ঠতা ছিল না। তিনি সুদীপ্ত সেনকে চিনতেন, কিন্তু তার ব্যবসার হাড়ির খবর জানতেন না। এবার মন্ত্রীর এই দাবিকেই ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিল সারদার এক কর্মচারীর বয়ান। সিবিআইকে দেওয়া বয়ানে নিজের দেখা একটি ঘটনার কথা উল্লেখ করেছেন অ্যাকাউন্টস বিভাগের দায়িত্বে থাকা ওই কর্মচারী। তার দাবি, সময়টা 2012 মার্চ। মিডল্যান্ড পার্কের অফিসের সামনে এসে দাঁড়ালো পরিবহন মন্ত্রীর গাড়ি। নেমে এলেন মদন মিত্র। সুদীপ্ত সেন এগিয়ে গিয়ে মালা পরিয়ে দিলেন মন্ত্রী মশায়ের গলায়। তারপর সারদা কর্ণধার নিজে পথ দেখিয়ে মদন মিত্রকে নিয়ে গেলেন তাঁর অফিসে। যা শুনে বিরোধীদের প্রশ্ন, সারদা সাম্রাজ্যের অধিপতি নিজে এসে মালা পরিয়ে অতিথিকে অফিসে নিয়ে যাচ্ছেন, অথচ অতিথির দাবি তাদের সম্পর্ক নাকি ঘনিষ্ঠ নয়। এও সম্ভব? এখানেই শেষ নয়। সিবিআই সূত্রে দাবি, এই কর্মচারী একা নন। সারদার একাধিক কর্মী জেরার মুখে দাবি করেছেন, প্রায় মিডল্যান্ড পার্কে যেতেন মদন মিত্র, বৈঠক করতেন সুদীপ্ত সেনের সঙ্গে। সারদার অফিস থেকে বেরোনোর সময় তার হাতে থাকত খয়েরি রঙের প্যাকেট। সারদার কর্মচারীদের বয়ানের ভিত্তিতে সিবিআই এর অনুমান, শুধুমাত্র বিষ্ণুপুরের বিধায়ক থাকাকালীনই নয়, রাজ্যের মন্ত্রী হওয়ার পরও সুদীপ্ত সেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন মদন মিত্র। তা বেড়েছিল, বই কমেনি। কি রহস্য ছিল এই ঘনিষ্ঠ সম্পর্কের নেপথ্যে, সেটাই জানতে চায় সিবিআই। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।
কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস শুধুমাত্র এবিপি আনন্দে। মানন্দা, আপনাকে জানিয়ে রাখি যে আজকেও মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী তাকে জেরার জন্য ডাকা হয়েছিল, 3.5 ঘন্টা জেরা করা হয়েছে এবং প্রায় সমস্ত সূত্র থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে ঘনিষ্ঠতা, যা প্রকাশ্য আদালতে অস্বীকার করছেন মদন মিত্র। না, আমরা তো তোমাদের চ্যানেলে আগেও বলেছি যে পাপী কোনোদিন স্বীকার করে না, অপরাধী কোনোদিন স্বীকার করে না যে আমি অপরাধ করেছি। সে রায় দেওয়ার পরেও বলে যে আমি নির্দোষ। তো মদন মিত্রের ক্ষেত্রে তা এটা অস্বাভাবিক কিছু নয়, এটা এই মানসিকতাটাই থাকে অপরাধীদের মধ্যে। তোমরা চ্যানেলে যতটা দেখেছো বাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন সুদীপ্ত সেন মদন মিত্রের সঙ্গে সম্পর্কটা কী। বিভিন্ন জায়গায় দেখা গেছে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে, এবং তারপর যে সমস্ত জায়গাগুলো দেখা গেছে তাদের গাড়ি ব্যবহার থেকে আরম্ভ করে সব কিছু। একটা ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে এগুলো হয় না। এগুলো না, এইখানে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাইবো। আজকে কলকাতায় অরুণ জেটলি বলেছেন যদি তাদের দলে হতো তাহলে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ হতো তাকে স্পষ্ট বলা হতো যে আগে নিজেকে নির্দোষ প্রমাণ করুন, তারপরে পদে ফিরুন। দেখবো অরুণ জেটলি ঠিক কি বলেছিলেন। तृणमूल कांग्रेस को परेशानी है, और परेशानी हमसे कोई राजनीतिक नहीं है। उनको परेशानी है कि उनके जिन लोगों ने भ्रष्टाचार किया था, सीबीआई उनके भ्रष्टाचार को देश के समक्ष रख रही। अब सच में हम में से कोई, हमारे दल में कोई ऐसा होता तो हम क्या करते कि जाओ अपने आप को निर्दोष साबित करो। इससे दल का कोई वास्ता नहीं है, कानून अपनी प्रक्रिया करेगा। लेकिन उन भ्रष्टाचारियों को दल ने स्वीकार करके रखा। মানন্দা, না, এটাই তো ঠিক যে তোমার মনে আছে যখন নরসিংহ রাও প্রাইম মিনিস্টার ছিলেন, মাধবরাজ সিন্ধিয়ার মতো লোককে, যার কাছে 5 লক্ষ টাকাটা কোনো টাকাই না, তার মানে বাড়ির আর্দালিরা বোধ হয় বকশিস পায়, মহারাজা যিনি, সেই লোককেও কিন্তু যখন জৈন কেলেঙ্কারি ডায়েরিতে, জৈনের ডায়েরিতে নামটা ছিল MSR, তাতে কিন্তু তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো যে তুমি আগে ক্লিন চিট নিয়েছো। ইভেন আদবানিজিও তাই করেছেন, ক্লিন চিট পদত্যাগ করলেন। তো এইগুলো হচ্ছে ভারতবর্ষের রাজনীতিবিদদের মধ্যে অনেকের বিরুদ্ধে, অনেক নিরপরাধ লোকের বিরুদ্ধে অভিযোগ এসছে, কিন্তু তাদের পার্টি থেকে তাদের বলা হয়েছে আগে তোমরা ক্লিন চিট নিয়েছো, প্রমাণ হোক যে তোমরা নির্দোষ, তারপরে হবে। আমরা শুধু একমাত্র পশ্চিমবাংলাতে দেখলাম, ভারতবর্ষে কোথাও নেই যে একজন মন্ত্রী, তিনি এ মন্ত্রী ছিল জানে, মন্ত্রীর ক্ষমতাটাও কি জানে, তিনি অপরাধী, তিনি অ্যারেস্ট হয়ে রয়েছেন, তাকে যদি এ থাকে উচ্চ আদালতে যেতে পারেন, কিন্তু যখন অ্যারেস্ট হওয়ার পরে তাকে যখন মন্ত্রিসভা থেকে সরাই নেয়, এটা আমার মনে হচ্ছে কারণ এটা বাংলার মানুষের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে তাকে এত প্রোটেকশন দেওয়ার কথা। কারণ মমতা ব্যানার্জিকে যারা চেনেন তারা জানেন যে কারো গায়ে যদি কালির ছেটে লাগে উনি সবার আগে তাকে ডিসকার্ড করে দেন। এখানে মমতা ব্যানার্জিকে ডিসকার্ড করছেন না কেন? কারণ হচ্ছে এই একে মদন মিত্রকে এবং মুকুলকে এত প্রোটেকশন দিচ্ছে কেন? বাংলার মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে এমন কিছু তথ্যরা জানে যে সেই তথ্যগুলো বাজারে দিয়ে দিলে সেটা মমতা ব্যানার্জির গায়ে পুরো কালিটা লাগবে, সেই জন্য এই ভয়েতেই, আতঙ্কেতে আজকে উনি করেছেন। তাহলে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ যাদের সংবিধানের প্রতি এতটুকু সম্মান আছে, যারা রাজনীতিতে এতটুকু মূল্যবোধের কথা বলেন, তারা কেউ তার মন্ত্রিসভার সদস্যকে রেখে দিয়েছে। কালকে উনি যদি জেল মন্ত্রী হন তো জেলখানায় তিনি একটা অফিস করবেন না? এমনিতেই শোনা যাচ্ছে যে জেলে যথেষ্ট ফোয়ারা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো আমি দেখছি, আমি লক্ষ্য করছি। তোমরা চ্যানেলে যেন আমাকে টেলিফোনে নিয়েছিল, বলেছে, আমি লক্ষ্য করছি। এটা আমি করবো, সুপ্রিম কোর্টে যাব গিয়ে, ওরা তো যদি মামলা করতে আরো ভালো হতো। সুপ্রিম কোর্টে আপনি এটা নিয়ে বলবেন না, কেন এই কারণে না, আমি ওইটা বলবো না। কয়েদি তো সবাই সমান। মদন মিত্রকে যে সেলে রাখা হয়েছে সেই সেলটা চেঞ্জ করে অন্য কয়েদিকে ওখানে রাখা হোক, অন্য এতে, তাহলে তখনই ধরা পড়বে যে মদন মিত্রের জন্য সেলের আলাদা অ্যারেঞ্জমেন্ট। ও তো বলছে কিছু নেই, পাবলিক তো সেখানে ঢুকতে পারছে না। ঠিক আছে, তারা মদন মিত্রকে একটা অন্য সেলে দিয়ে দাও, দিয়ে ওখানে একটা অন্য কয়েদিকে দাও, তাহলে তখন বোঝা। কি মনে হচ্ছে সামথিং টু হাইড, সেই জন্য দুর্নীতি মুক্ত এটা প্রমাণিত হওয়ার আগে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে হচ্ছে? আমি একটা কথা বলিনি, তা হচ্ছে এই খুব ভীষণই খারাপ লাগছে একটা কথা ভেবে যে মন্ত্রীকে জেরা, মন্ত্রীকে জেলে নেওয়া, এই যে কথাগুলো আলোচনা হচ্ছে,
যে আমার প্রথম ফান্ডামেন্টাল একটা প্রশ্ন, মানন সাহেব তো কেসটা করছেন। প্রথম কথা হচ্ছে, যখন মন্ত্রী ছিলাম 15টা বছর মাইনে পেয়েছিলাম তো, সরকারি মাইনে, এবং তার জন্য আমাকে ইনকাম ট্যাক্স দিতে হয়েছে। তো মদনবাবুকে তো একই জিনিস করতে হচ্ছে। আমাদের সময় ইনকাম ট্যাক্সেবল পড়িনি আমরা, এত কম টাকা দেওয়া হতো। এখন তো ওরা যে টাকা করেছেন তাতে ইনকাম ট্যাক্স দিচ্ছেন। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। আচ্ছা, একজন সাধারণ মানুষের যে বিচার হয়, মদনবাবুর তো তাহলে সাসপেনশনে চলে যাওয়া উচিত। এটা রাজ্যপাল তাকে নিয়োগ করেছেন, রাজ্যপাল কি করছেন? এটা আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, মমতা দেবী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার এমন একজন মানুষকে নিচ্ছেন যে সরকারের যে আইন রয়েছে যে অবশ্যই করে তার সাসপেনশন 48 ঘন্টার বেশি জেলে যদি থাকে, তাহলে সেইখানে তারপরেও তাকে পুষে রাখা হচ্ছে। এটা দ্বিতীয় পয়েন্ট। কারণ একজন লোক মদন জেলে না মদন বাইরে, এটা নিয়ে খুব অদারেশন নেই, প্রশ্ন অন্য জায়গাতে। প্রশ্ন হচ্ছে মন্ত্রী জেলে না মন্ত্রী বাইরে। আরে মন্ত্রী তো থাকারই কথা না জেলের মধ্যে। এইটা হচ্ছে আমার আপনার 3 নম্বরের আগে আমি আরেকটা কথা বলি। অরুণ জেটলির একটা বক্তব্য দেখিয়ে দেবো, সেটা হচ্ছে তিনি বলছেন যে রাজ্যসভা যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা চলতে দিচ্ছে না, তার একমাত্র কারণ হচ্ছে যে রাজ্যসভার নেতাদের গ্রেফতার করা হয়েছে, তার দলীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে, এবং সেই কারণে রাজনৈতিক কারণে একের পর এক বিল তারা অপোজ করছেন, রাজ্যসভা চলতে দিচ্ছেন না, এবং বামেরা তাদের সঙ্গী হয়েছেন। কি বলেছেন জেটলি দেখব। हमारे कुछ साथी चिटफंड के घोटाले में फंस गए हैं। इसका राजनीतिक उत्तर यह है कि हम संसद नहीं चलते। संसद न चलना इसका प्रत्यक्ष संबंध है एक राजनीतिक दल के कुछ लोग चिटफंड के कांड में उनका शामिल होना, और जो सीपीएम के लोग हैं, चाहिए था कि चलिए हमारे विरोधी है फंस गए, तो संसद में उन्होंने सीपीएम को तृणमूल के पीछे दूसरी पंक्ति में लाकर खड़ा कर, और कांग्रेस को कुछ समझ नहीं थी, वो तीसरी में खड़ी हो गई। जैसे वो तीनों खड़े थे तो मैंने राज्यसभा में अपने साथियों को कहा, इसका मतलब जो गैर तृणमूल स्थान है, जो नॉन तृणमूल स्पेस है बंगाल की राजनीति में, आज इन्होंने राहुल सिन्हा और बीजेपी के गोदी में लाकर डाला। অতৃণমূল যে জায়গাটা সেটা দখল করছে বিজেপি, মানবেন? আমি একটা কথা বলিনি, তা হচ্ছে প্রথম কথা যে মোদি সাহেব অনেক ভোটে জিতে এসছেন, তার দল বিজেপি, তার মানেও কিন্তু তারা 31% ভোট পেয়েছেন। 69% লোক তার বিরুদ্ধ মতে বিশ্বাস করে। তৃণমূলের কোনো এমন ইস্যু হতেই পারে যেখানে দাঁড়িয়ে বিজেপির, আমি সমালোচনা তো আমরা কমিউনিস্টদের থেকে বেশি কেউ বিজেপির সমালোচনা কখনো করেছে বলে আমি বিশ্বাস করি না। বাবরি মসজিদ পড়ে যাওয়ার দিনও সব থেকে বেশি সিপিআই ওখানে দাঁড়িয়ে অযোধ্যার তখন আর এমএলএ ওখানকার এমপি আমার, এবং তাদের সারদা ইস্যুতে বিজেপির বিরোধিতা করছে তৃণমূল, না জেনে বামপন্থীরা তাতে শামিল না, একদম না। সারদা ইস্যুতে আমরা চাইছি শেষ দেখতে, আমরা চাইছি যে ওখানে দাঁড়িয়ে কার ছবি কত টাকায় বিক্রি হচ্ছে এটারও সেই লোকগুলোকে ডিটেক্ট করা হোক। কাজে প্রশ্ন আমাদের অন্য জায়গা। আমি আর বিজেপি একসাথে হবো না, আমি তৃণমূলের সাথে একসাথে হবো, আমি বিজেপির সাথে একমত হবো। যেহেতু আমাদের অরুণ জেটলি জি বললেন, আমি তো একটা কথা বলছি যে এটা যদি এখন উনি এমন ভাব দেখাচ্ছেন যেন বিজেপি একমাত্র টানে লড়ছে। তোমার মনে আছে লোকসভা ইলেকশন আগে যখন সারদা কাণ্ড নিয়ে তোমরা সবাই রোজ এখানে প্রোগ্রাম করছো, মোদিজি এসে বলেছেন 2টো লাড্ডু, তখন কিন্তু একবার বলেননি যে শুধু তাই নয়, শুধু তাই না, আরেকটা কথা সারদার হয়ে যিনি মামলা লড়েছিলেন, তিনি এই সরকারে আসার পরে, বিজেপি সরকার আসার পর তাকে অ্যাটর্নি জেনারেল করা হয়েছে, ঠিক, যিনি রাজ্য সরকার হয়ে মামলা করেছেন। একদম পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেছে, ফিগারটা একদম তাই। না, প্রথম কথা হচ্ছে মান্নানদার কথা প্রতিবাদ করে সময় নষ্ট করে লাভ নেই। মান্নানদা যেটা বললেন অত্যন্ত ভুল কথা বললেন। প্রথম কথা লাড্ডুটা কি হলো? ঠিক কথা, লাড্ডুর কথা না, রাজ্য আপনারা রাজ্যে একটা সরকার আছে, সেই সরকার রাজ্যটিকে চালাবে, 5 বছর চালাবে, এবং আমরা কখনোই কংগ্রেসের মতো সেখানে রাষ্ট্রপতি শাসন বহাল করব না। ঠিক 5 বছর চলতে 5 বছর লাড্ডু থাকবে, কেন্দ্রে একটা সরকার থাকবে, তার কাছেও লাড্ডু থাকবে, দুজনের কাছ থেকেই সরকার রাজ্যবাসীর পাওয়ার কিছু আছে।
তিনি দিচ্ছেন না সেটা অন্য কথা। বিহারের লালু প্রসাদকে সরিয়ে দিচ্ছিলেন। আপনি যদি আমার এইটুকু সময় আমি আরেকটা বলছি, মদন বাবু সঙ্গে আজকে যে সম্পর্ক নিয়ে কথাটা উঠছে, 17 লক্ষ মানুষ প্রতারিত হয়েছে, 102 জন শুধু সারদায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছে একটি মাত্র ঘটনায়, একটি চিট ফান্ড, আরো 117টা চিট ফান্ড আছে। তো এবং তাতে প্রতিবাদ করার কোনো অবস্থা আমরা কোনো রকম ভাবে মুখ্যমন্ত্রীর কাছে দেখতে পাই। উল্টে দেখেছি যাদেরকে অভিযুক্ত, আমি বলছি না তারা দোষী, কথা বলছি না, মুখ্যমন্ত্রী যে লিস্টটা ধরেছেন সেই লিস্ট ধরে সবাইকেই সিবিআই এক এক করে ঢুকিয়েছে এবং তাদের জেরা করা হচ্ছে। এবং তার প্রতিবাদে আমরা সবাই চোর গলায় প্ল্যাকার্ড লাগিয়ে রাস্তায় আমরা নেমে পড়েছিলাম, একটা ধর্ণা মঞ্চ করেছিলাম, খেলোয়াড়দের ডেকেছিলাম, খেলোয়াড়রা বসেনি বলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরও ডেকে এনে বসিয়েছিলাম, আলটিমেটলি সেটাও নষ্ট করে দিয়েছি। তো সবাই চোরের পেছনে কেউ আসছে না। আজকে যে প্রসঙ্গটা অরুণজি বারবার বলছেন যে যদি কেউ অপরাধী হন, এবং শ্রীকুমার যে কথাটা বললেন, তার প্রথম কাজ, তার নৈতিক দায়িত্ব হচ্ছে পদত্যাগ করে বেরিয়ে এসে অভিযুক্ত হওয়া। কারণ এখানে পদত্যাগী মন্ত্রী একটা জেলের মধ্যে রয়েছে, এটা রাজ্যের পক্ষে শোভন নয়, আমার গণতন্ত্রের পক্ষেও শোভন নয়। একেবারে আমি এই কথা সূত্র ধরে আপনাদের দেখাতে চাইবো যে সিবিআই আলিপুর আদালতে শীঘ্রই আবেদন করতে চলেছে যে জেলের ভেতর গিয়ে তারা মন্ত্রী মদন মিত্রকে আরেকবার জেরা করতে চায়। তার কারণ একাধিক সূত্র যা তাদের সামনে এসছে সেই বিষয়ে মিসিং লিঙ্ক রয়েছে এবং মদন মিত্রকে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। দেখুন কতটা গভীর ছিল সুদীপ্ত সেনের সঙ্গে মদন মিত্র সম্পর্ক, কি রহস্য নিহিত ছিল এই সম্পর্কের নেপথ্যে? এবার জেলে গিয়ে পরিবহন মন্ত্রীকে সেই প্রশ্নই করতে চায় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, জেলে গিয়ে মদন মিত্রকে জেরার জন্য 2-1 দিনের মধ্যেই আলিপুর আদালতে আবেদন জানাবে তারা। একই সঙ্গে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকেও জেলে গিয়ে জেরার অনুমতি চাওয়া হবে। সিবিআই সূত্রে খবর, জানুয়ারি শেষের আগেই সারদা রিয়ালটি মামলায় দ্বিতীয় চার্জশিট পেশ করবে সিবিআই। এই চার্জশিটে নাম থাকতে পারে মদন মিত্র, সৃঞ্জয় বসু এবং কুণাল ঘোষের। সূত্রের খবর, এই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের আগেই পরিবহন মন্ত্রীকে ফের জেরা করতে চায় সিবিআই। মদন মিত্র গ্রেফতারি এবং জেরার পর আরও অনেককে জেরা করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন প্রভাবশালী থেকে সারদার কর্মচারী। গোয়েন্দাদের দাবি, এই সব জেরায় বেশ কিছু নয়া তথ্য মিলেছে। মন্ত্রীকে জেলে গিয়ে জেরা করে সেই সব তথ্য যাচাই করতে চায় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সারদা কেলেঙ্কারির তদন্তে এখনো পর্যন্ত মদন মিত্রের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ মিলেছে তার সবেরই উল্লেখ থাকবে সাপ্লিমেন্টারি চার্জশিটে, যার মধ্যে রয়েছে সুদীপ্ত সেনের কাছ থেকে প্রোটেকশন মানি নেওয়া, বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত থাকা, সারদা থেকে লাভবান হওয়া, বাপি করিমকে মিডল্যান্ড পার্কে পাঠিয়ে টাকা নেওয়া, সারদার ড্রাইভারদের মারফত টাকা নেওয়া। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সুদীপ্ত সেন এবং তার সংস্থার যে ভূয়সী প্রশংসা মদন মিত্র করেছেন তারও উল্লেখ থাকবে এই চার্জশিটে। পাশাপাশি সারদার কর্মী আধিকারিকরা এখনো পর্যন্ত পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত বয়ান দিয়েছেন তারও বিস্তারিত উল্লেখ থাকবে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে। সারদার রিয়ালটি মামলার প্রথম চার্জশিটে কুণাল ঘোষের নাম ছিল না। সিবিআই সূত্রে খবর, সাপ্লিমেন্টারি চার্জশিটে কুণাল ঘোষ এবং সৃঞ্জয় বসু দুজনেরই নাম একসঙ্গে রাখা হবে, কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি দুজনে একইভাবে ষড়যন্ত্র করেছেন। সিবিআই সূত্রে খবর, যাতে অভিযুক্তরা জামিন না পেয়ে যান তার জন্য দ্রুত বিচার শুরুর চেষ্টা করা হবে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। দেবনারায়ণবাবু, নৈতিক কথা বাদ দিন, যে শুধুমাত্র রাজনীতির দিক থেকে দেখলে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যে ইমেজটা প্রজেক্ট করতে চায় সেখানে অনেক তার সঙ্গে যেত না যে মন্ত্রী মদন মিত্রকে আপাতত তার পদ থেকে সরিয়ে দেওয়া হলে? না, আমি বলবো না। কারণটা হচ্ছে এখানে চার্জশিট, শুনুন, আপনাদের আনন্দবাজার পত্রিকায় 5/1/14, কারণ আমি আনন্দবাজারটা খুঁটিয়ে পড়ি, আচ্ছা, সেখানে লিখছে যে ওই যেদিন ওই সারদা নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি, সেখানে একটা কথা নেই, সরাসরি কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা হচ্ছে। এই অবস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটা যাদের গ্রেপ্তার করতে চায় তাদের সম্পর্কে তথ্য প্রমাণ ও চার্জশিট শীর্ষ আদালতে পেশ করুক গোপনে, আদালতের নির্দেশ পেলে তবেই সংশ্লিষ্ট লক্ষ্য করুন। সিবিআই এর বক্তব্য ওখানে লেখা আছে, মামলায় দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট প্রমাণ জোগাড় করার আগেই তাকে গ্রেপ্তার করা জরুরি। না না না, আগে তাকে দোষী সাব্যস্তের জন্য তাকে চার্জশিট, এখানে যে নামটা হচ্ছে সন্দেহ হলো করলো সিবিআইকে বিজেপি চাচ্ছে। আমি একটু বলি, না না, আমি কেন বলবো না, আমি তা হয় না, আপনারা কতগুলো কি হয়েছে, পশুখাদ্যে কি হয়েছে, জয়ললিতার কি হয়েছে,
ইচ্ছে করে আপনি বলবেন, আপনারা কত আপনার লোককে সন্দেহ করবেন, চাষি এটা হয় করে? নো নো বলুন তো, public servant না public servant না? সন্দেহ করে তো সন্দেহ করে দেবনাথ বাবু, প্লেস দ্য চার্জশিট বিফোর দ্য দেবনাথ বাবু, কোর্ট। আপনাকে আমি একটা প্রশ্ন, না না এটা ভাবে public আমি servant না? আপনাকে আমি রাজ্যের কোনো উদাহরণ দিই? আমি নিলাম তো পাবলিক সার্ভেন্ট না পাবলিক সার্ভেন্ট না? আমি তো পাবলিক সার্ভিস। তাহলে যে কোনো একজন অফিসার যদি এরকম ভাবে 48 ঘন্টা বেশি অ্যারেস্ট ও বাবা, তার নিয়ম আমি ইচ্ছে করে করবেন না? You please no no মন্ত্রী মানে ওইভাবে ল্যাজ বলবেন না। বাজিয়েছে, তাহলে মন্ত্রী মানে কি ল্যাজ বাজিয়েছে? কলিগেট কেলে পাবলিক সার্ভেন্ট না, এই কি রকম কথা বলে? কলিগেট সুপারভিশনে কি হলো? বাবা, আমাকে প্রমাণ করে শুনে তাকে চাচ্ছি এরকম হাসি করে দিলেন। শ্রীকুমার দা, মাননীয় আপনি বলেছেন, শুনুন আমি না। একটা প্রশ্ন আপনাকে হ্যাঁ, বলুন। হ্যাঁ। তাকে প্রমাণ করবেন না, আগে না, দিলেন না, কি হলো? আমি আপনাকে একটা এবার প্রশ্ন বলুন। করছি। উত্তর দেবেন তো? চাকরি নিশ্চয়ই উত্তর করবেন দেবো, না? উত্তর দেবো। আপনি তো অধ্যাপক লোক। এটা উত্তর দেবো না। এই অধ্যাপক, বলুন, আমি please। একটা নিশ্চয়ই, কথা নিশ্চয়ই। শুনুন, আপনি মনে করছেন যে মদনবাবুকে অন্যায়ভাবে ধরা হয়েছে, নিশ্চয়ই তাই মনে তো? করছি। নিশ্চয়ই মনে করছেন। একদম নিশ্চয় মনে করছি। মদনবাবু নিজেকে মনে করছেন তিনি অন্যায়ভাবে তাকে ধরা হয়েছে। এই যে আপনি আমি যেটা বলছি সেটা তো ঠিক নাই। এটা অন্যায় যে হয়েছে এটা এখন আদালতকে তো বিশ্বাস করেন। তো মদনবাবু কেন আদালতে গিয়ে বললেন না তার যে তাহলে কেন তিনি দেবেন পদত্যাগ? Why? না না তাহলে সিবিআই যাবেন না। পাবলিক সার্ভেন্টটাই তো করে। ওগুলো আইন, ওগুলো আমার ছেড়ে দিলাম। একটা কথা বলি। সব ক্ষেত্রে একটা আইন। পশ্চিমবঙ্গে আমি প্রথম ছেড়ে মন্ত্রী হলো দিলাম। চিকিৎসা করলো, তাকে আমি ধরলো, ছেড়ে আইন দিলাম। হয়ে গেল। প্রায় এক মাস হলো আগে থেকেই মদনবাবু করলো। আদালতে আচ্ছা, গেছেন। সার্ভেন্ট আচ্ছা, না, fine, fine, না, fine, না, fine, সার্ভেন্ট মান্নান দা, সঙ্গে সঙ্গে তুলবে। এখনো নিশ্চয়ই মদনবাবু করে আদালতে আদালতে গেছেন। গেছেন। ধরবো, Please, please, আমার please. ইন্টেনশনালি ধরবো। এ তো সিবিআই আমি- গাইডেড কন্ট্রোল দেবনাথ বাবু guided করছে। Please, তো কোর্টে চলে যান। কোলগেটের মতো নয়। না, না, আপনি সুপ্রিম কোর্টে যান না। কোলগেটে কি হয়েছিল? কোলগেটের সুপারভিশন আরে, হয়েছিল। কোলগেট কি হচ্ছে? আমি- আসুন, না, না, আসুন। বলেছে যা আপনাকে পারো বলুন। করছে, আপনি আগে ধরছেন পরে। ও দেবনাথ বাবু, লোক দেবনাথ বাবু, করতে পারে। please, আরে, আপনি জেলের মধ্যে গিয়ে আমার একবার বলার সুযোগ দেবেন? ব্যাপারটাই চলে গেলেন। আমি আপনাকে তিনটে রাজ্যের উদাহরণ দিচ্ছি। বলুন। এই রাজ্যে বলুন। আমার জয়ললিতা দেখার দরকার নেই, আমার কোলগেটও দেখার দরকার নেই। লক্ষণ আর শেঠ, প্রসঙ্গ ধরুন। লক্ষণ শেঠ তারা অপরাধী হতে পারেন, আমি অপরাধী না অপরাধী নন আমি সেই দিকে যাচ্ছি না। লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষ, আসিফ খান, তিনটে সময় যে সময় তৃণমূল সরকার ক্ষমতা, তিনজনের নাম আমি বললাম। এই তিনটে কেসে একবারও আপনাদের এইটা মনে হয়েছিল যে আগে আগে না না এক সেকেন্ড আপনি তো কোলগেটের সঙ্গে জড়াচ্ছেন, নিশ্চয়ই বলবো তো। আপনি রাজ্যের সঙ্গে জড়াবেন না? না, না, জড়াবো। আপনার মনে হয়েছিল যে একদম। গ্রেফতার পরে করবো, আগে চার্জশিটে নামটা দিই? আপনি আমার এইটা বলুন। ঠিকই, এইটা নিয়ম। আপনি কিন্তু আমার এইটা বলুন। কতগুলো কেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, কিন্তু তাই বলে এখানে আচ্ছা কিন্তু আপনারা inspector- এবার আপনার তার মানে এবার সারদা তৈরি ওকে কোথা থেকে বাবু। কিচ্ছুই না, শুধু মমতা ওকে তো আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি। আপনি তো কালকে একটা অনুষ্ঠান আরে করেছেন, বিজু 112টা জনতা দলের কোম্পানি। এমপি কে সে ধরেছে। আপনি ঠিকই। দেবনাথ বাবু, দেবনাথ পত্রিকা আসামে বলছে বিজু জনতা দল আচ্ছা, এবার আপনার খুশি হওয়ার মতো একটা খবর দিই। সেটা হচ্ছে যে আপনি যে যুক্তিগুলো দিচ্ছেন, হ্যাঁ, নিশ্চয়ই। শোনা যাচ্ছে হ্যাঁ। তৃণমূল কংগ্রেস নাকি কোট আনকোট বেনামে এটা নিয়েই সুপ্রিম কোর্টে কিছুদিনের মধ্যে একটা মামলা করতে চলেছে যে অনেক হয়েছে, ঘাট হয়েছে, দয়া করে আমাদের নেতাদের ধরবেন না, আগে চার্জশিটে নাম দিয়ে তারপর ধরুন। হতেই পারে। না, না, এটা আমার মনে একটা যুক্তি। দেবনাথ বাবু, এটা আমার বলেন তো? দেবনাথ বাবু, আচ্ছা, আমার খুশি হবেন কিনা জানি না, আমি শুধু আপনাদের একটা খবর দেখাবো, সেটা হচ্ছে আজকে বাপি করিমকে 3.5 ঘন্টা ধরে জেরা করা হয়েছে। সিবিআই কর্তারা জেরা করেছেন বাপি করিমকে, মদন মিত্রের প্রাক্তন আপ্তসহায়ক। মদন মিত্রের প্রাক্তন আত্মসহায়ক বাপি করিমকে বুধবার 3.5 ঘন্টা জেরা করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ফের জেরা করা হতে পারে বাপিকে। সিবিআই এর দাবি, সারদার মিডল্যান্ড পার্ক অফিসের কর্মীদের অনেকেই তাদের জানিয়েছেন ওই অফিসে নিয়মিত যাতায়াত ছিল মদন মিত্রের প্রাক্তন আত্মসহায়ক বাপি করিমের। প্রতি সপ্তাহে শুক্রবার রাতে সেখানে যেতেন বাপি। বেশ কিছুক্ষণ থাকার পর বেরিয়ে আসতেন হাতে এক বা একাধিক প্যাকেট নিয়ে। এই প্যাকেটে টাকা থাকতো বলেই গোয়েন্দাদের অনুমান। শুধু তাই নয়, বিষ্ণুপুরের মন্দিরে সুদীপ্ত সেনের কোটি টাকার অনুদান নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছিলেন মদন মিত্রের এই প্রাক্তন আত্মসহায়ক। আমাদের বিভিন্ন প্রোগ্রামে ছিলেই থাকে। এই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা হেলে পড়েছিল, এই মন্দিরে স্বামীজিকে 1 কোটি টাকা ডোনেশন করেছিল এই কোম্পানিটা। যদিও ইডি সূত্রে দাবি, সারদার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে তারা জানতে পারে সারদা থেকে প্রায় 50 লক্ষ টাকা ওই মন্দিরের ট্রাস্টে ঢুকেছিল। যার পরই প্রশ্ন ওঠে, তাহলে বাকি 50 লক্ষ টাকা কোথায় গেল? যার জবাব খুঁজতে ইডি পরিবহন মন্ত্রীকে জেরা করার বিষয়ে ভাবনা চিন্তা করছে বলেও সূত্রের খবর। এর আগেও দুবার বাপি করিমকে জেরা করেছে সিবিআই, তার বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। সিবিআই এর দাবি, মন্ত্রীর এই প্রাক্তন আত্মসহায়ককে জেরা করে বহু গুরুত্বপূর্ণ তথ্য মেলে। গ্রেফতারির পর সেই সমস্ত তথ্যকে সামনে রেখে জেরা করা হয় পরিবহন মন্ত্রীকে। এবার পরিবহন মন্ত্রীর দেওয়া বয়ান যাচাই করা হলো বাপি করিমকে ডেকে। প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। আচ্ছা, আমি ওকে আমাদের হ্যাঁ। 1 মিনিট প্রশ্ন করবো। আচ্ছা, জেল আমি বলছি অ্যারেস্ট হওয়ার আগেই
অ্যান্টিসিপেটরি বেলের জন্য কেন তারা মুখ করছে না, মুকুল টুকুল পালিয়ে বেড়াচ্ছে কেন? বা সমাজে লেটস সি তাতে এখনো এখন না আমি জেনারেল বাবুর কথাই বলে এই অনুষ্ঠান শেষ করবো। লেটস সি, এক ঝলকে দেখবো আমার এই পর্বের মাননীয় বক্তারা কে কি বললেন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, বি অ্যামেজিংলি স্মার্ট। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, a super specialty hospital with trauma care and heart institute. DPS North Kolkata, admissions open for pre-nursery to class 8. প্রান্তে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ব্রহ্মাস্ত্র, শালিমার শেফ গুঁড়ো মশলা এবং দ্য সুমিস, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।